এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভালোবাসি রিদি, প্রচন্ড ভালোবাসি তোমায়, কখনো আমাকে ছেড়ে যেও না। রিদিতা ছোটার জন্য কিছুক্ষণ ছটফট করতে লাগলো। সাথে আরিয়ানের কথাগুলো শুনে ভীষণ অবাক হলো সে। আরিয়ান রিদিতার ছটফটানি বুঝতে পেরে হাতের বাঁধন কিছুটা আলগা করলেও একেবারে ছেড়ে দিল না। রিদিতা সেভাবে থেকেই কাঁপা কাঁপা স্বরে বলতে লাগলো, আমাকে মাফ করে দিও আরিয়ান। তোমার ভালোবাসার কসম পেয়েও আমি তোমাকে ছেড়ে চলে যেতে পারিনি। বারবার মনে হচ্ছিল সেই কসম তুমি মন থেকে দাওনি। আর যে কসম দূরত্ব সৃষ্টি করে, ভালো থাকার বদলে দুটি মনে যন্ত্রণার আবহ সৃষ্টি করে, যে কসম মন থেকে দেয়া হয়নি সেই কসম রাখার প্রয়োজন বোধ আমি করিনি। এর জন্য তুমি আমাকে যে শাস্তি দেবে আমি মাথা পেতে নিব। শুধু আমাকে নিজের থেকে দূর করো না আরিয়ান। শেষ কথাটায় একরাশ আকুতি ঝরে পড়ল রিদিতার। আরিয়ান রিদিতাকে ছেড়ে দিয়ে কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে কোমল কণ্ঠে বলল, এবার তুমি চাইলেও তোমাকে আমার থেকে আর দূরে যেতে দিব না রিদি। এই প্রথম নিজের জন্য কাউকে এতটা তীব্রভাবে চাচ্ছি আমি। সেটা যদি স্বার্থপরতাও হয় তাও আমি সেই স্বার্থপরতা করতে প্রস্তুত। তুমি এমনভাবে আমার অস্তিত্বের সাথে মিশে গেছো যে মৃত্যু ব্যতীত কোনো শক্তি সেটাকে আর আলাদা করতে পারবে না। তোমাকে দুঃসহ যন্ত্রণা দিয়ে আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে মাফ করে দাও রিদি। রিদিতা ফিক করে হেসে দিয়ে বলল, মাফ করতে পারি, তবে একটা শর্তে। আরিয়ান ভ্রুকুচকে বলল, কি শর্ত? রিদিতা আরিয়ানের হাত নিজের গালে রেখে আদুরের কণ্ঠে বলল, আমাকে অনেক অনেক ভালোবাসতে হবে। সে তো বাসবই, অনেক অনেক ভালোবাসবো তোমায়। পরে করে পেছন থেকে খুক খুক করে কাশির আওয়াজ ভেসে এলো। আরিয়ান আর রিদিতা দুজনে স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়ালো। তন্ময় আরিয়ানের পিঠে মৃদু একটা চাপড় দিয়ে বলল, বেটা কিছুতেই নিজের প্রেয়সী হুদিকে ছাড়া থাকতে পারবে না। আর সে কিনা খুব ভাব নিয়ে তাকে দূর দেশে পাঠাতে চেয়েছিল, পরে আবার নিজে ফ্যাচ ফ্যাচ করে কেঁদেছি। তোর কাণ্ড দেখে ভীষণ অবাক হয়ে যাই আমি। রেহান মৃদু হেসে বলল, যাক, নিজের ভালোবাসার মানুষটাকে কাছে পেয়েছিস, এবার তাকে একটু আদর করে যত্ন করে রাখিস, আর দূরে সরানোর চিন্তা ভুলেও করিস না যেন। শান্ত চোখ টিপ দিয়ে বলল, আচ্ছা শোন, এখানে কিন্তু আমরা সহ অনেক মানুষজন আছে, তোদের রোমান্সটা একটু বাড়িতে গিয়ে করলে হয় না? আরিয়ান শান্তর মাথায় চাটি মেরে বলল, চুপ কর শালা। বলেই ফিক করে হেসে ফেলল। প্রাণ খোলা সজীব হাসিতে মেতে উঠল আরিয়ান। সাথে সাথে বাকি তিনজন বন্ধুও হেসে পেল। আর রিদিতা মন ভরে আরিয়ানের প্রাণ খোলা হাসিটা পলকের দৃষ্টিতে উপভোগ করতে লাগলো। মুগ্ধতায় ছেয়ে গেল তার চোখ মুখ। আজ কতগুলো বছর পর আরিয়ানকে এভাবে হাসতে দেখেছে সে। মনে মনে রিদিতা প্রতিজ্ঞা করলো, আজীবন এভাবেই আরিয়ানের মুখের হাসি ফুটিয়ে রাখবে সে। সময়টা জুলাইয়ের শেষ দিক। এক বর্ষাস্নাত বিকেল বেলা। বৃষ্টির সহস্র লক্ষাধিক ফোঁটায় ফোঁটায় প্রকৃতি জুড়ে যেন সজীবতা ও স্নিগ্ধতায় ছোঁয়া লেগেছে। আকাশ ভারী ও কালো করে অযোধ্যায় বর্ষণ বয়ে যাচ্ছে। ব্যালকনি থেকে বেলি ফুলের মিষ্টি সুঘ্রাণ ভেসে আসছে। রিদিতা জানালার গিল ঘেঁষে দাঁড়িয়ে দু হাত বাড়িয়ে মনের আনন্দে হাত ওঠানামা করে বৃষ্টির পানির ছোঁয়া অনুভব করছে। বাংলার বুক জুড়ে এখন বর্ষাকাল চলেও কানাডায় এখন পুরোদমে গ্রীষ্মকাল চলছে। অথচ রিদিতার কাছে উত্তপ্ত গ্রীষ্মের চেয়ে বর্ষার শীতল ছোঁয়ায় যেন বেশি আমোদিত মনে হচ্ছে। হঠাৎই পেছন থেকে এক মায়াবী পুরুষ কণ্ঠে সুরের ঝঙ্কার শুনে থেমে গেল সে। মায়াবন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরিবারে করিপন অকারণ। মায়াবর্ণ বিহারিণী, থাক থাক নিজ মনে দূরেতে, আমি শুধু বাঁশরীরও সুরেতে, পরশও করিব ওর প্রাণমন অকারণ। মায়াবন বিহারিণী। দুই ঠোঁট প্রসারিত করে অমায়িক হাসল রিদিতা। সেই হাসিতে আবারও মুগ্ধ হয়ে নিজেও ঠোঁট প্রসারিত করে হাসল আরিয়ান। হাতের গিটারটা বিছানার উপর রেখে রিদিতার পাশাপাশি বুকে হাত গুজে দাঁড়ালো। কোনো কথা না বলে নিস্তুপ দৃষ্টিতে রিদিতাকে দেখতে লাগলো সে। অমন করে তাকিয়ে কি দেখছো আরিয়ান? তোমাকে। অকপটে বলে ফেলল আরিয়ান। তাতে রিদিতা বেশ লজ্জায় পড়ে গেল। কিছুক্ষণ ব্লাশ করতে করতে নিজেকে স্বাভাবিক করে বলল, অবশেষে তোমার হাতে অ্যালকোহলের বোতলের পরিবর্তে গিটার দেখে ভীষণ খুশি হলাম। সবটাই তোমার কৃতিত্ব। সবটা আমার কৃতিত্ব না মামুনি, বাবা, তোমার বন্ধু বান্ধব আর ডক্টরদের
কৃতিত্বও রয়েছে। কিন্তু তুমি না এলে আমি যে আমার এই বিধ্বস্ত মনটাকে কোনোদিনই স্বাভাবিক করতে পারতাম না রিদি। রিদিতা কোনো কথা না বলে অপলক দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলো। আরিয়ান কিছুটা এগিয়ে এসে রিদিতার বৃষ্টিস্নাত ভেজা হাত দুটি ধরে আকুল কণ্ঠে বলতে লাগলো, জীবনে কোনোদিন কোনো মেয়েকে আমার মনে জায়গা দেব এমন চিন্তা ভাবনা কল্পনাও করিনি। কত শত মেয়েকে যে ইগনোর করেছি তার হিসেব নেই। কারো অনুভূতিকে কখনো বুঝতে চাইনি। বাজেভাবে অনেকের মন ভেঙেছি। রাইসার মতো উগ্র স্বভাবের মেয়েকেও পাত্তা দেইনি, যার জন্য প্রতিশোধ পরায়ণ হয়ে সে আমার জীবনটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। প্রায় সফলই হয়েছে বলা যায়। আমার জীবনটা পুরোপুরি বিধ্বস্ত হওয়ার আগে অবচেতন হৃদয় যে তোমাকে গভীরভাবে ভালোবেসে জড়িয়ে নিয়েছিল, দেরিতে হলেও আমি সেটা উপলব্ধি করতে পেরেছিলাম। কিন্তু সেদিন আমি তোমাকে কাছে পাইনি। তোমার আগমনটা আমার জীবনে দেরিতে হলেও তোমার সেই প্রথম স্পর্শ পাওয়ার পর তোমাকে দেখেই আমার অবুঝ হৃদয় মানতে বাধ্য হলো, এই আরিয়ান গভীরভাবে কারো মায়ায় আবদ্ধ হয়েছে, কাউকে হৃদয়ের অন্তঃস্থল থেকে গভীরভাবে ভালোবেসে ফেলেছে। যে আমি মেয়েদের ভালোবাসা ঠুনকো মনে করতাম, সেই আমাকে তুমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছ মেয়েরা কাউকে কতটা তীব্রভাবে ভালোবাসতে পারে। তোমাকে শত চেয়েও আমার মন থেকে এক পলকের জন্যেও সরাতে পারিনি। মুখে হাজারবার অস্বীকার করলেও এই অবুঝ হৃদয় তোমাকে সেই ছোট্টকাল থেকেই গভীরভাবে ভালোবেসে এসেছে। এখন সেই ভালোবাসা এতটাই তীব্র হয়েছে যে কোনো কিছুর বিনিময়েই তোমাকে নিজের থেকে কখনো আলাদা করতে পারবো না আমি। কিন্তু একটাই বাধা আমাকে কুরে কুরে খায়, আমার জন্য জীবনে তোমাকে পরবর্তীতে যেন আফসোস করতে না হয়, পরে যেন এটা মনে না হয় মাঝপথে এসে আমার হাতটা তোমার ছেড়ে দেওয়া উচিত। কথাটা সম্পূর্ণ হওয়ার আগে রিদিতা ডান হাত দিয়ে আরিয়ানের মুখ চেপে ধরল। তার চোখে মুখে ভর করলো একরাশ ব্যাকুলতা এবং উদ্বিগ্নতা। সে আরিয়ানের মুখের কাছে মুখ এনে চোখে চোখ রেখে স্নিগ্ধ কণ্ঠে বলতে লাগলো, তোমাকে যদি আমার এই হৃদয়টা বের করে দেখাতে পারতাম, তোমাকে আমি ঠিক কতখানি চাই, কতখানি ভালোবাসি, তাহলে তোমার মনে এই সংশয়গুলো কোনোদিন এসে উপস্থিত হতো না। যে আমি তোমাকে ছোটবেলা থেকে নিজের একান্ত আপনজন ভেবে এসেছি, তোমার বিরহে বছরের পর বছর ক্লান্ত শ্রান্ত হৃদয়ে অপেক্ষার প্রহর গুনেছি, সেই আমি তোমাকে এত কষ্টে ফিরে পেয়ে কেন পরবর্তী জীবনের আফসোস করব? কেন মাঝপথে তোমার হাতটা ছেড়ে দিব? শোনো আরিয়ান, তোমার হৃদি প্রাণ থাকতে তোমাকে কোনোদিন এক মুহূর্তের জন্যও ছেড়ে যাবে না। আর রইল তোমার ব্যর্থ জীবনের কথা, তুমি আবার ঘুরে দাঁড়াবে, আবার আগের মতো স্বাভাবিক জীবন শুরু করবে। তোমার পড়াশোনা, গান গাওয়া সবই তুমি নতুন করে শুরু করবে। আর আমারও আমার জীবন নিয়ে কোনো আফসোস থাকবে না, কারণ আমি আমার স্বপ্ন এবং লক্ষ্য মাঝপথে ফেলে রাখবো না। সেগুলো অবশ্যই পূরণ করব, কিন্তু সবটা তোমাকে সাথে নিয়ে। আর যারা তোমার সাথে অন্যায় করেছে, একদিন না একদিন তারা তাদের পাপের শাস্তি অবশ্যই পাবে। এজন্য তুমি নিজেকে পিছিয়ে রাখতে পারো না। আর যদি একা চলতে ভরসা না পাও, তোমার হৃদির হাত সব সময় তুমি শক্ত হাতে ধরে রাখতে দেখতে পাবে। বলেই রিদিতা আরিয়ানের হাত দুটো নিজের দুই হাতের মুঠোয় পুরে নিল। আরিয়ান রিদিতার দৃঢ় ও আশ্বস্ত চোখ জোড়ার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এরপর নিজের প্যান্টের পকেট থেকে একটা বেলি ফুলের গাজরা বের করলো। রিদিতাকে পেছনে ঘুরিয়ে সেটা রিদিতার ঢেউ খেলানো বাদামি চুলে পরিয়ে দিতে দিতে বলল, মনে আছে ছোটবেলায় ঠিক এভাবে তোমাকে বেলি ফুল দিয়ে মালা আর গাজরা বানিয়ে দিতাম? তুমি সেগুলো পেয়ে কত আনন্দিত হতে। রিদিতা মিষ্টি করে একটা হাসি দিল। হ্যাঁ, সব মনে আছে, কেন মনে থাকবে না? তোমার প্রত্যেকটা স্মৃতি আমার খুব ভালো করে মনে আছে। যদি সুযোগ থাকতো পুনরায় অতীতে ফিরে যাওয়ার, তাহলে আমি আবার সেখানে তোমাকে নিয়ে ফিরে যেতাম। আমাদের বর্তমান আর ভবিষ্যৎটাও অতীতের মতোই সুন্দর হোক হৃদি। কোনো ভয়ঙ্কর কালো ছায়া যেন আর সেখানে আঘাত হানতে না পারে। রিদিতা আত্মপ্রত্যয়ী হয়ে কণ্ঠে বলল, পারবে না। যতদিন আমাদের দুজনের হাত একে অপরের হাতে শক্তভাবে জড়িয়ে আছে, ততদিন পর্যন্ত কেউ আমাদের আলাদা করতে পারবে না। আরিয়ান রিদিতার চুলগুলোতে মৃদু চুমু খেল। হঠাৎ তার মন এক অকল্পনীয় ভাবনা ভেবে বসলো। তার হৃদিকে বউ সাজে কেমন লাগবে? আরো মোহনীয়, আরো সুন্দরী, আরো আকর্ষণীয় লাগবে। সেদিন কি আরিয়ানের হার্টবিট মিস হয়ে যাবে? হঠাৎ নিজের ভাবনায় নিজেই হেসে ফেলল আরিয়ান। সে কতদূর পর্যন্ত ভেবেছে ফেলেছে। কি ভাবছো আরিয়ান? কিছু না, শুধু ভাবছি তোমাকে আমার বউ সাজে দেখতে কেমন লাগবে। কথাটা শুনে রিদিতা দুই হাতে মুখ ঢেকে ফেলল।
লজ্জায় তার ফর্সা মুখ রক্তিম হয়ে গেছে। আরিয়ান 2 হাতে সেটা খুলে তার প্রেয়সীর লজ্জামাখা আর রক্তিম মুখটা উপভোগ করতে লাগলো। ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, দোয়া করি সেই দিনটা যেন খুব তাড়াতাড়ি আসে। রিদিতা চোখ খুলে বলল, তোমার জন্য আমার কিছু উপহার আছে। কি উপহার? রিদিতা রুমের আলমারি থেকে একটা বক্স বের করলো। সেটা আরিয়ানের সামনে নিয়ে এসে খুলতে লাগলো। খোলা শেষ হলেই আরিয়ান অবাক হয়ে দেখতে লাগলো তার ছোট্টবেলায় রিদিতাকে দেওয়া শেষ উপহার, সে বারবি ডলটা, সাথে অসংখ্য রং বেরঙের চিঠি, চিরকুট এবং আরিয়ানের পেন্সিলে আঁকা ছোটবেলার কতগুলো ছবির স্কেচ। আরিয়ান সেগুলো হাতে নিয়ে অবাক কণ্ঠে বলল, এগুলো তুমি আমার জন্য তৈরি করেছো? আর আমার দেওয়া বারবি ডলটা এখনো নিজের কাছে যত্ন করে রেখেছো? রিদিতা মৃদু হেসে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এতগুলো বছর শুধু তোমাকে অনুভব করেই এগুলো আমি তৈরি করেছি। হৃদয়ের সমস্ত আবেগ আর ভালোবাসা উজাড় করে দিয়ে লেখা প্রত্যেকটি বাক্য এবং তোমার আঁকা ছবিগুলো। খুব বেশি দামি না হলেও এগুলো আমার কাছে অমূল্য সম্পদ। এগুলো আমার কাছে কতটা মূল্যবান তোমাকে বলে বোঝাতে পারবো না রিদি। পৃথিবীর সমস্ত ঐশ্বর্য একপাশে, আর তোমার আমাকে নিয়ে তৈরি করা এই উপহারগুলো অন্য পাশে। দুটো তুলনা করলে তোমার আবেগ আর ভালোবাসাগুলোই ওজনে ভারী হবে। আমার কাছে এগুলো অমূল্য ঐশ্বর্যের সম্পদ। আরিয়ান প্রচন্ড ইমোশনাল হয়ে অশ্রুসিক্ত নয়নে হৃদিতার প্রতি লিখিত সকল অনুভূতির চিহ্ন, তাকে নিয়ে আঁকা স্কেচ, বহু পুরনো অথচ সযত্নে রাখা বারবি ডলটা যত্ন করে দেখতে লাগলো। সেগুলোতে গভীর আবেগীয় স্পর্শ এঁকে দিতে লাগলো। কখনো আমি তোমার পাশে না থাকলে আমার এই চিহ্নগুলো তোমাকে আমার উপস্থিতি অনুভব করাবে। এই জিনিসগুলোর মাঝে আমার স্পর্শ লুকিয়ে আছে। এগুলোতে স্পর্শ করে তুমি আমাকে স্পর্শ করার অনুভূতি পাবে। তোমাকে আমি কখনো কোথাও যেতে দেব না রিদি। আমিও তোমাকে ছেড়ে কোথাও কোনো দিন যাব না, কিন্তু সময়ের প্রয়োজনে যদি আমাদের মধ্যে সাময়িক দূরত্ব সৃষ্টি হয়, তাহলে এগুলো তোমার কাছে আমার চিহ্ন হিসেবে রয়ে যাবে। আরিয়ান আর কোনো কিছু না ভেবেই হৃদিতাকে শক্ত করে জড়িয়ে ধরল। যদি পারত তাহলে তার প্রাণ পাখিটাকে বক্ষপিঞ্জরে সারা জীবনের জন্য সযত্নে আগলে রেখে দিত। হৃদিতাও আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। এই বুকটাতে সে প্রচন্ড শান্তি অনুভব করে। পৃথিবীর সমস্ত সুখ ও শান্তি যেন আরিয়ানের বুকটার মধ্যে পুঞ্জীভূত। অপরদিকে আদনান সারাদিন বিজনেসের কাজে প্রচন্ড ব্যস্ত থেকে বাসায় ফিরল ক্লান্তভাবে। বাসায় বলতে সে এখন কানাডার রাজধানী অটোয়াতে একটি বিলাসবহুল ফ্ল্যাটে অবস্থান করছে। ইদানিং প্রচুর বিরক্তি ভাব এসে গেছে তার মধ্যে। অল্পতেই রেগে যায় আর প্রচুর চিৎকার চেঁচামেচি করে সবার সাথে। তার যেন এখন আর কোনো কিছুই ভালো লাগে না। বাধ্য হয়ে তাকে বাবার বিজনেস সামলাতে হচ্ছে, কিন্তু তার মন তো পড়ে আছে বাংলাদেশে সেই হৃদিতার কাছে। মন চাই এক্ষুনি ছুটে যেতে তার ভালোবাসার মানুষটির কাছে, কিন্তু বাবাকে তো সে কথা দিয়েছে সবকিছু সামলিয়ে তারপরেই বাংলাদেশে যাবে। তাই শত ইচ্ছে থাকলেও সে ইচ্ছাগুলোকে আপাতত তার মাটি চাপা দিয়ে রাখতে হয়। স্যুটটা খুলে বিছানার উপর ফেলে টাইটা আলগা করে বিছানায় ধপ করে বসে পড়ল সে। ম্যানেজারকে বাকি সব কাজ বুঝিয়ে দিয়ে সে এখন রেস্ট করতে এসেছে। রেস্ট বলতে এখন সে একা থাকতে চাচ্ছে। দুনিয়ার কোনো কোলাহল তার এখন ভালো লাগে না। একটু নীরব আর একাকিত্বে শান্তি খুঁজে পেতে চায়। টেবিলে থাকা রিদিতার সোনালী ফ্রেমে বাঁধানো হাস্যজল ছবিটির দিকে এক পানে তাকিয়ে রইল আদনান। অপরিসীম মুগ্ধতা আর ভালো লাগা জড়িয়ে আছে তার ছবির এই মানুষটির সাথে। ছবিটি হাতে নিয়ে তাতে আলতোভাবে হাত বোলাতে লাগলো সে। যেন কত কথা, কত অভিমান আর কত অভিযোগ জমে আছে তার ছবির এই মানুষটির সাথে। কিন্তু সেই মানুষটি তো তার কোনো কথাই বোঝে না। সে তো তার ভালোবাসার কথাও জানে না। আদনানের চোখ থেকে এক ফোঁটা পানি ঝরে পড়ল ছবিটির মধ্যে। আপনা আপনি একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো হৃদয়ের গহীন থেকে। আকুল ও ভেজা কণ্ঠে আদনান ছবিটির পানে তাকিয়ে থেকে বলতে লাগলো, জান পাখি আমার, তোমাকে সেই ছোট্টকাল থেকে অনেক অনেক ভালোবাসি। বারবার সেটা বোঝাতে চেয়েও পারিনি। কি করে বোঝাতাম তোমাকে বলো? তোমার মনে তো সব সময় অন্য একজনের রাজত্ব চলে এসেছে। আমি চাইনি আমার ভালোবাসার কথা বলে তোমাকে আমার থেকে দূর করে দিতে। তাই তো শত কষ্ট আর অভিমান বুকে পুষে রেখেও তোমার সাথে বছরের পর বছর বন্ধুত্বর অভিনয় করে গিয়েছি। একটা ক্ষীণ আশা ছিল যে একদিন হয়তো তুমি আমার মনের কথা বুঝবে, আমাকে ভালোবাসবে, আপন করে নেবে। কিন্তু সেই সময় আদৌ আসবে কিনা আমি জানি না। কিন্তু আমি তোমাকে নীরবে নিভৃতে ভালোবেসে যাব, ঠিক যেমনটি গত 13টি বছর ধরে তোমাকে ভালোবেসে গিয়েছি। তোমাকে আমি আমার করে নিব একদিন।
তুমি আমার জন্যই পৃথিবীতে জন্মেছ। অনেক ভালোবাসি প্রিয়তমা তোমাকে, অনেক, যেটা এক আকাশ পরিমাণ থেকে বহু গুণ বেশি। আদনান আরো কিছুক্ষণ ছবিটির দিকে তাকিয়ে থেকে চুমু দিল ছবিটিতে। এরপর ছবিটা বুকে আগলে নিয়ে খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে থাকলো। কিন্তু পৃথিবীতে সবাই যা চায় তাই কি পায়? সবার ইচ্ছার কি পূর্ণতা মেলে? নাকি অপূর্ণতার আড়ালেও স্রষ্টা আমাদের জন্য অন্য কিছু ভেবে রেখেছেন, যেটা আমরা হয়তো সময় মতো বুঝতেই পারি না? রাতে রিদিতার নাম্বারে আদনানের কল এলো। রিদিতা তখন আরিয়ানের দেওয়া তার ছোটবেলার প্রিয় কতগুলো চকলেট আর ডায়মন্ডের ব্রেসলেট দেখছিল। সেগুলো ধরে ধরে মিটিমিটি হাসছিল। রিদিতা অবশ্য ডায়মন্ডের ব্রেসলেটটা চায়নি। সে হাতে গোলাপ এবং বেলি ফুলের মালা পেয়ে খুশি হয়েছিল। কানে গুজে নিয়েছিল কাঠগোলাপ। কিন্তু আরিয়ান জোর করে তাকে ব্রেসলেটটা কিনে দিয়েছে। রিদিতার অবশ্য ডায়মন্ডের একটা আংটি ভীষণ পছন্দ হয়েছিল, কিন্তু আরিয়ানকে সেটা বলেনি। আরিয়ান রিদিতার দৃষ্টি আর পছন্দ বুঝতে পেরে সেটা লুকিয়ে রিদিতার অজান্তেই কিনে ফেলেছে। সময় মতো সেটা সে রিদিতাকে উপহার দেবে। তার সাথে আরও একটি সারপ্রাইজ আছে, যেটা রিদিতাকে এখনই জানাবে না সে। এদিকে রিদিতার নাম্বারে প্রথম কয়েকবার রিং হওয়ার পরও রিসিভ হলো না দেখে আদনান বেশ রেগে গেল। এমনিতেই ওর মন মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে, বেশ বদমেজাজি হয়ে যাচ্ছে সে, তাই সামান্য কিছুতেই তার মেজাজ খুব খারাপ হয়ে যায়। রিদিতা আরিয়ানের স্বপ্নে বিভোর হয়ে থাকা জগৎ থেকে বেরিয়ে এসে ফোনটা ধরল। এতদিন পরে আদনানের কল এসেছে দেখে খুব খুশি হলো সে। এতদিন তো আরিয়ানকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ওর কথা মনেই ছিল না। হ্যালো আদনান ভাই, কেমন আছো? রিদিতার মুখে ভাইয়া ডাক শুনে আদনানের মেজাজ আরো চটে গেল। তাও কোনো রকমের নিজের রাগ নিয়ন্ত্রণ করে শান্ত কণ্ঠে বলল, এই তো ভালো আছি। তোমার কি অবস্থা বলো? আমার কথা তো একেবারে ভুলেই গেছো। আসলে ভাইয়া, এখানে একটু ব্যস্ততা ছিল, তাই তোমার সাথে ফ্রি হয়ে কথা বলতে পারিনি। আচ্ছা ভাইয়া ডাকাটা বন্ধ করো তো। আমরা বলতে গেলে প্রায় সমবয়সী। তোমার থেকে আমি বড়জোর 2 বছরের বড়, তাই তোমার মুখে আমাকে ভাইয়া ডাকটা মানায় না। ছোটবেলা থেকে অভ্যাস তো, তাই আর চেঞ্জ করতে পারিনি। আচ্ছা, এখন থেকে শুধু আদনান বলে ডাকবো। গুড গার্ল। তো আরিয়ানের কি অবস্থা এখন? কেমন আছে সে? আলহামদুলিল্লাহ, আগের থেকে এখন অনেক ভালো আছে। ভালো তো থাকবেই, দেখতে হবে না খেয়ে আছে ওর পাশে। তুমি যেখানেই থাকবে সেখানেই সবাইকে ভীষণ ভালো করে রাখবে, এটা আমি খুব ভালো করেই জানি। রিদিতা মুস্কি হাসলো। আর এদিকে আদনানের মনের ভেতরটা জ্বলে যাচ্ছে। সে কিছুতেই রিদিতাকে বলতে পারছে না। রিদিতার আরিয়ানের সাথে থাকাটা তার একদমই পছন্দ হচ্ছে না। তার শুধুমাত্র সৌজন্যতার খাতিরে ওকে বলতে পারছে না। তুমি দেশে আসবে না আদনান? হ্যাঁ ভাবছি নেক্সট উইকে আসবো। বাবার বিজনেসের কিছু ঝামেলা ছিল, সব মিটিয়ে তারপরেই আসবো। সাথে ড্যাড আর মামাকেও নিয়ে আসবো। রিদিতা খুশি হয়ে বলল, তাহলে তো খুব ভালো হয়। অনেকদিন তোমাদের সাথে দেখা হয় না, প্লিজ তাড়াতাড়ি চলে এসো। আদনান মুস্কি হেসে বলল, হ্যাঁ অবশ্যই আসবো। তোমাকে কতদিন হলো দেখি না, তোমাকে দেখার জন্য হলেও অন্তত আসতে হবে। রিদিতা কোনো জবাব দিল না। হঠাৎ করে আদনানের কথাগুলো তার কেমন যেন অন্যরকম লাগছে। কিছুক্ষণ চুপ থাকার পর আদনান বলল, একটা কথা বলবো রিদিতা? হ্যাঁ বলো না, এটা আবার জিজ্ঞেস করতে হয় নাকি? ওপাশ থেকে আবারও প্রগাঢ় নীরবতা নেমে আসলো। আদনান অনেক কষ্ট করে হলেও ভালোবাসি কথাটা মুখে আনতে পারল না। কি যেন একটা ভেতর থেকে তাকে বাধা দিচ্ছে। বেশ অনেকক্ষণ পরে একটা দীর্ঘশ্বাস ফেলে আদনান বলল, না কিছু না, তুমি ভালো থেকো। বলে আর কোনো কিছু শোনার অপেক্ষা না করে দ্রুত ফোন কেটে দিল আদনান। রিদিতা হতভম্ব দৃষ্টিতে ফোনের দিকে তাকিয়ে রইল। আর আদনান গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে চোখের কোণের পানিটুকু মুছে নিল। পা টিপে টিপে মিসেস শাইলার রুমে প্রবেশ করলো আরিয়ান। পুরো রুমে পর্দা টেনে দিয়ে অন্ধকারাচ্ছন্ন করে রেখে ইজি চেয়ারে শরীর এলিয়ে বসে আছেন মিসেস শায়লা। কারো পদধ্বনি ও উপস্থিতি টের পেয়ে দ্রুত চোখ মেলে তাকালেন তিনি। চারপাশ আবছা অন্ধকার থাকলেও নিজের একমাত্র ছেলেকে চিনতে ভুল করলেন না তিনি। ধীরে ধীরে উঠে বসে তিনি স্বাভাবিক কণ্ঠে বলে উঠলেন, এদিকে এসো আরিয়ান। আরিয়ান কি করবে বুঝতে না পেরে সেখানে দাঁড়িয়ে রইল। রিদিতার কথা মতো সে মায়ের কাছে তার ব্যবহারের জন্য মাপ চাইতে এসেছে। রিদিতা তাকে মিসেস শায়লার অবদান সম্পর্কে অনেক বুঝিয়ে বলেছে। পাশাপাশি তার প্রতি সব মান অভিমান ভুলে পুনরায় স্বাভাবিক সম্পর্ক গড়ে তুলতেও বলেছে। রিদিতার এক প্রকার জোরাজুরিতে সে তার মায়ের কাছে এসেছে। কি হলো, এসো বাবা। আরিয়ান গিয়ে মায়ের কাছে হাঁটু গেড়ে বসল।
মিসেস শায়লা পরম যত্নে তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। আরিয়ানের মনোভাব বুঝতে পেরে তিনি শান্ত কণ্ঠে বলতে লাগলেন, আমি জানি তুমি মন থেকে এখনো আমাকে ক্ষমা করতে পারোনি আরিয়ান। না করতে পারাটাই স্বাভাবিক। ছোট থেকে তোমার প্রতি কম অবহেলা করিনি। বলতে গেলে তোমার আর তোমার বাবার প্রতি এক প্রকার উদাসীন ছিলাম। দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝির ফলে তোমার বাবার সাথে আমার দূরত্বর সৃষ্টি হয়। এরপর তার সাথে মৃত্যু পর্যন্ত ঝগড়াঝাটি, মান অভিমান লেগেই ছিল। তার মৃত্যুর পর সব সত্যিটা জানতে পেরে অনুশোচনা আর অপরাধ বোধে আমার হৃদয় বিষিয়ে গিয়েছে। আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারি না। তবে একটা সত্যি কথা কি জানো, আমি যতই তোমার বাবার সাথে ঝগড়াঝাটি করতাম না কেন, কখনো মন থেকে তার থেকে আলাদা হতে চাইনি। তুমি আমাদের দুজনের মাঝে সেতু বন্ধনের মতো হয়ে আমাদের দুজনকে এক করে রেখেছিলে। কিন্তু নিজের দুঃখ কষ্টের জোরে তোমার প্রতি কখন যে চরম অন্যায় করে ফেলেছিলাম বুঝতেই পারিনি। তোমার বাবা তো আমাকে ক্ষমা না করেই চিরদিনের জন্য পরপারে চলে গেলেন। এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার বেঁচে থাকাটাও যে বিষাক্ত হয়ে যাবে। চরম অশান্তির আগুনে মরে মৃত্যুর পরেও যে সুখ খুঁজে পাবো না। বলতে বলতে অঝোরও কেঁদে উঠলেন মিসেস শায়লা। আরিয়ান সেটা দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না। মায়ের কথা ও কান্নার আহাজারিতে সমস্ত অভিমান আর ক্ষোভের পারদ গলতে গলতে একসময় সেগুলো পুরোপুরি নিঃশেষ হয়ে গেল। সব জড়তা আর সংশয়কে দূরে ঠেলে দিয়ে সে আন্তরিক ভালোবাসা থেকে মিসেস শায়লাকে চিৎকার করে মা বলে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। মিসেস শায়লা প্রথমে অবাক হয়ে গেলেও পরবর্তীতে তার চোখ দিয়েও অঝোর ধারায় অজস্র নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। কেউই কাউকে শান্ত করল না। এতদিনে জমে থাকা তীব্র কষ্ট, যন্ত্রণা, রাগ, অভিমান সব কান্নার মাধ্যমে উজাড় করে দিল দুই মা ছেলে। মিসেস শায়লা ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে এতদিনের খা খা করা মাতৃ হৃদয়টাতে যেন এক নির্ভেজাল অপরিসীম শান্তির পরশ অনুভব করলেন। দরজার আড়াল থেকে এই আবেগঘন অতুলনীয় সুন্দর মুহূর্তটা দেখে রিদিতা মুখ চেপে ধরে কেঁদে উঠল। তবে সেটা কষ্টের কান্না নয়, তীব্র খুশির কান্না। ঘনঘোর বর্ষার মাঝখানে সেদিন ছিল এক রৌদ্রোজ্জ্বল সকাল। মিসেস শায়লা খান আর ডক্টর রেজা চৌধুরী বাগানের একপাশে টি টেবিলে বসে চা খাচ্ছিলেন আর বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। তারা এখন অনেকটাই টেনশন মুক্ত, কেননা আরিয়ান কিছুদিন যাবৎ স্বাভাবিকভাবে রেসপন্স করছে। সে এখন আর আগের মতো পাগলামি করে না, অনেকটাই শান্ত, স্বাভাবিক আর উৎফুল্ল হয়েছে। অবশ্য যতক্ষণ রিদিতা ওর আশেপাশে থাকে ততক্ষণই এমন থাকে। একটু চোখের আড়াল হলেই ও কেমন যেন অস্থির হয়ে যায়। এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা অবসেসড দেখা যাচ্ছে আরিয়ানকে। মেয়েদের থেকে স্বাভাবিক দূরত্ব রাখাটাই আগের আরিয়ানের মাঝে পরিলক্ষিত হতো, এখনও অবশ্য তেমনটাই হয়, শুধুমাত্র রিদিতার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। চা খেতে খেতে মিসেস শায়লা বললেন, রিদিতা মামনিকে কিন্তু এবার আমি আর কোথাও যেতে দেব না রেজা ভাই। আরিয়ান পুরোপুরি সুস্থ হলে ওকে ওর বউ করে এ বাড়িতে রেখে দেব। ছোটবেলা থেকেই তো আপনার আর আপার সাথে কথা বলে ওদের বিয়ে ফিক্সড করে রাখা ছিল। তাছাড়া আরিয়ান আর রিদিতা ছোটবেলা থেকেই একে অপরকে পছন্দ করে। এখন তো স্পষ্টই প্রকাশ পাচ্ছে ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে, তাই ওদের দিক থেকে কোনো আপত্তি আসবে না, সেটা সম্পর্কে নিশ্চিত আমি। ডক্টর রেজা চৌধুরী চায়ের কাপটা টেবিলে রেখে হাসি মুখে বললেন, সেটা তো আমিও জানি ভাবি। মনে মনে ওদের বিয়ে নিয়েও ভেবে রেখেছি। আরিয়ান সুস্থ স্বাভাবিক থাকলে আর রিদিতা আরও আগে ফিরে আসলে তো ওদের বিয়েটা কবেই দিয়ে দিতাম। কিন্তু আমার চিন্তা হচ্ছে অন্য জায়গায়। চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে মিসেস শায়লা চিন্তিত গলায় বললেন, কি নিয়ে চিন্তা হচ্ছে রেজা ভাই? এতগুলো বছর রিদিতা ওর খালামনের তত্ত্বাবধানে ছিল। বলতে গেলে এখন ওর অন্যতম অভিভাবক সেই। যদিও বাবা হিসেবে আমার অধিকারেই প্রাধান্য থাকবে, কিন্তু হৃদিতার ব্যাপারে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে তার খালামনির সাথে অবশ্যই কথা বলতে হবে। তাহলে কথা বলুন না রেজা ভাই, তার তো এই বিষয়ে কোনো আপত্তি থাকার কথা নয়। আপত্তি না থাকতে পারে, তবে কানাডায় হৃদিতার পড়াশোনা এখনও সম্পূর্ণ হয়নি। 2 সপ্তাহের পর আবার ওকে কানাডায় ব্যাক করতে হবে। আপনি ওকে এখনই ঘরের বউ করে এই দেশে এই বাড়িতে রাখতে পারবেন না। মিসেস শায়লাকে কিছুটা চিন্তিত দেখালো। কিছুক্ষণ ভেবে নিয়ে তিনি বললেন, তাহলে রিদিতার খালামণি অর্থাৎ আপনার সাদিকা মিসেস আনিকা রায়হানের সাথে একবার কথা বলতে হবে। ডক্টর রেজা চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। রিদিতার কাঁধে ভর দিয়ে হাঁটছে আরিয়ান।
গতকাল ড্রাইভিং করে বাড়ি ফেরার পথে একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয় ওর। দোষটা অবশ্য বিপরীত পাশ থেকে আসা গাড়িটারই ছিল। তবে এতে আরিয়ানের ডান পায়ে প্রচণ্ড আঘাত লাগে। হাড় ভেঙে না গেলেও পাটা বাজেভাবে মচকে গেছে। ডক্টর রেজা চৌধুরী ভালো মতো ট্রিটমেন্ট করার পর দ্রুত ব্যথাও সেরে গিয়েছে। তিনি আরিয়ানকে কয়েকদিন সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা বলেছিলেন, কিন্তু আরিয়ান সে তো কথা শোনার পাত্র নয়। তার জীবনে হৃদিতার আগমন ঘটার পর থেকে সে যেন মুক্ত পাখির মতো হয়ে গেছে। সারাক্ষণ অস্থিরতা ও চঞ্চলতা ভর করে থাকে তার মধ্যে। দেহ মন সবসময় ভর করে থাকে তার মধ্যে। দেহ মন সবসময় চঞ্চল আর প্রাণবন্ত হয়ে থাকে তার। পা মচকে যাওয়ার তরুণ এখনো ভালোভাবে হাঁটতে পারছে না সে, তবুও হাত পা গুটিয়ে বিছানায় বসে থাকবে না সে। তার কথা হলো বিগত 6টা মাস ধরে সে সবসময় বিছানায় পড়েছিল, ঘরবন্দি হয়ে থেকেছিল। এখন আর সেই জীবন সে কাটাতে চায় না। তাই হৃদিতা অতি সন্তর্পণে এবং খুবই যত্নশীলভাবে আরিয়ানকে ধরে ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আরিয়ান মৃদু হেসে বলল, বিয়ের আগে থেকেই এভাবে আমাকে সামলানোর অভ্যাস করে নাও। আমাকে সামলানো কিন্তু চারটিখানি কথা নয়। তুমি দিন দিন ভারী ফাজিল হয়ে যাচ্ছ আরিয়ান। তোমার সামনে ফাজিল হব না তো আর কার সামনে হব শুনি? অন্য মেয়ের সামনে? হৃদিতা চোখ গরম করে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান সেটা দেখে ফিক করে হেসে দিল। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ দিয়েছো তো তোমার একদিন কি আমার একদিন। আরিয়ান মোলায়েম হেসে বলল, এই জীবনে তুমি ব্যতীত অন্য কোনো মেয়ে এই দৃষ্টিতে, এই হৃদয়ে কোনোদিন আটকায়নি, আর ভবিষ্যতেও সেটার 0% সম্ভাবনা। সো এই দিক দিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হৃদিতা মুচকি এসে বলল, এখনো তুমি পুরোপুরি সুস্থ নও আরিয়ান, তবুও কেন যে এমন উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াচ্ছ কে জানে। আমাকে দেখে তোমার অসুস্থ মনে হয়? আমি তো শারীরিক মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ আছি। তাই বুঝি? হৃদিতা আরিয়ানের দিক থেকে একটু সরে দাঁড়াতেই আরিয়ান আলগা হয়ে পায়ের ব্যথায় পড়ে। হৃদিতা দ্রুত তাকে ধরে ফেলে বলল, এবার বুঝতে পেরেছো তুমি কতখানি অসুস্থ আছো? আরিয়ান চোখ ছোট ছোট করে বলল, তুমি আমাকে এভাবে অসুস্থ প্রমাণ করতে চাইছো? 6 মাস আগের আমাকে যদি একবার দেখতে পারতে তাহলে আমার এই অবস্থাকে সুস্থতা বলে মেনে নিতে তুমি। হৃদিতার মুখটা হঠাৎ করে মলিন হয়ে গেল। সে করুণ স্বরে আরিয়ানের গাল ধরে বলল, বিগত 6টা মাস তুমি ভীষণ কষ্ট পেয়েছিলে তাই না? কথাটা বলতেই চোখ দুটো ছলছল করে উঠল হৃদিতার। আরিয়ান হৃদিতার হাতে নিজের হাত রেখে কোমল কণ্ঠে বলল, আগের সব কথা ভুলে যাও। অতীত মনে রাখলেই কষ্ট পেতে হবে। বর্তমানটা নিয়ে খুশি থাকো, তাহলে দেখতে পাবে আর কোনো দুঃখ স্পর্শ করতে পারছে না। আরিয়ান হঠাৎ খেয়াল করলো সকালের সোনালি রোদের আলো হৃদিতার চোখ মুখ আর চুলে গিয়ে পড়ে সেগুলো চকচক করছে, আর তাতে মেয়েটাকে আরও মোহনীয় আর অনিন্দ্য সুন্দরী লাগছে। আরিয়ান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদিতার দিকে। এজন্য এক ঘোর লাগানো মাতাল করা দৃষ্টি। এই দৃশ্য আরিয়ানের টকবগে মস্তিষ্কে একটা অদ্ভুত সুন্দর শিহরণ জাগিয়ে দিচ্ছে বারবার। এক অন্যরকম অনুভূতি আর ভালো লাগায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে দেহ মন। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপা মেয়েটির দিকে। আচ্ছা, মেয়েটিকে তার দৃষ্টিতে এত সুন্দর লাগে কেন? তাকে সে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে বলে? বারবার নতুন করে নতুনভাবে নতুন আঙ্গিকে সে হৃদিতার প্রেমে পড়ে যাচ্ছে। এই মুগ্ধতা যেন শেষই হচ্ছে না, বরং দিনে দিনে মুগ্ধতার পরিমাণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। হঠাৎ গলায় কারো স্পর্শ পেয়ে চমকে উঠল হৃদিতা। অবাক হয়ে ওপরের দিকে তাকাতেই আরিয়ানের ঘোর লাগানো দৃষ্টি তাকে আরও অবাক করে দিল। সেই সাথে একটা অদ্ভুত ভালো লাগা আর লজ্জায় মনটা ছেয়ে গেল। হৃদিতার অনেকটা কাছাকাছি এসে তার চুলের ভাঁজে নিজের মুখ ডুবিয়ে দিল। এরপরে তার দৃষ্টি গেল হৃদিতার পাতলা গোলাপি কম্পিত ঠোঁটজোড়ার দিকে। হঠাৎ করে হৃদিতার ভীষণ লজ্জা লাগতে লাগলো। তাদের মধ্যে দূরত্বও খুব বেশি একটা নেই। এর মধ্যে আবার এই বিষয়টা খেয়াল করতেই লজ্জায় আর রক্তিম হলো তার ফর্সা গাল দুটো। আজ বুঝি লজ্জা পেতে পেতে সে মরে যাবে। অন্যদিকে আরিয়ানের মধ্যে কোনো ভাবান্তর নেই, তবে সে দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো সে। অদ্ভুত এক ঘোর আর নেশায় আসক্ত হয়ে যাচ্ছিল তার দেহ মন। সেই মুহূর্তে নিজেকে সংযত করতে না পারলে সাংঘাতিক কোনো ব্যাপার ঘটে যেত নিশ্চিত। কিন্তু আরিয়ান চায় তার হৃদিকে পবিত্র বন্ধনে বেঁধে পবিত্রভাবে স্পর্শ করতে। তার ভালোবাসার স্পর্শগুলো সে এভাবে কখনোই দিতে চায় না।
রিদিতা ধাতস্থ হয়ে আরিয়ানকে ধীরে ধীরে ধরে বাগানের দিকে নিয়ে এলো। সেখানেই বসেছিলেন মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী। আরিয়ানকে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে অনেকদিন পর বাগানে আসতে দেখে তিনি উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার কাছে গেলেন। অশ্রুসিক্ত নয়নে পরম মমতায় ছেলেকে জড়িয়ে নিলেন। ইদানিং ছেলেটাকে তার ছোট্ট বাচ্চার মতো সবসময় আগলে রাখতে ইচ্ছে করে। অতীতের না দেওয়া সব স্নেহ, মমতা, ভালোবাসাগুলো উজাড় করে দিতে ইচ্ছে করে। আরিয়ান আগের মতো হাইপার হয়ে নিজের মাকে দূরে সরিয়ে দিল না, বরং নিজেও মাকে আলতোভাবে বুকে জড়িয়ে নিল। এরপর মিসেস শায়লা আরিয়ানের বাম কাঁধটা ধরে তাকে ধরে ধরে সামনে নিয়ে এসে নিজের পাশের চেয়ারটাতে বসালেন। রিদিতা আরিয়ানের পাশের চেয়ারে বসলো। আরিয়ান এখনও রিদিতার হাত শক্ত করে ধরে আছে। সকালের উজ্জ্বল আলো আরিয়ানের চোখে মুখে এসে পড়ছে, যেন সেটা নতুন আলোয় আরিয়ানকে রাঙিয়ে দিতে চাচ্ছে। কিছুক্ষণ পরেই জেন্টস পার্লার থেকে কয়েকজন লোক এলো। রিদিতা তাদেরকে কল করে আসতে বলেছে। মিসেস শায়লা কারণ জিজ্ঞেস করলে রিদিতা বলল তার জন্য সারপ্রাইজ আছে। প্রায় 1 ঘন্টা পর মিসেস শায়লার কাছে আরিয়ানকে নিয়ে হাজির হলো রিদিতা। মিসেস শায়লা তখন বিজনেসের কাজে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আরিয়ানকে দেখে তিনি থ হয়ে গেলেন। এ কাকে দেখছেন তিনি? সেই 6 মাস আগের প্রাণবর্ত উজ্জ্বল আর সুদর্শন আরিয়ান। চেহারার উজ্জ্বলতা অম্লান হয়ে উঠেছে। দেখতে সেই পুরনো আরিয়ানের মতোই লাগছে। সেই সুন্দর স্পাইক করা সিল্কি চুল, মায়াবী দুটি চোখ এবং সেই সাথে মসৃণ ভ্রুজোড়া, খাড়া চৌকস নাক, ঈষৎ গোলাপি ঠোঁট, গালে ট্রিম করা কোচা কোচা চাপদাড়ি এবং সুটাম দেহের গড়নে অসম্ভব সুদর্শন লাগছে আরিয়ানকে। সেই সাথে ব্ল্যাক বেল্ট দিয়ে ইন করা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট আর অফ হোয়াইট রঙের স্যুট পরা এক পরিপাটি আরিয়ান। তোমার ছেলেকে কেমন লাগছে মামুনি? এতগুলো দিন সে নিজের কি হাল করে রেখেছিল। নিজের যত্ন নেওয়া আর পরিপাটি হয়ে থাকা সব যেন ভুলে গিয়েছিল। ঘষে মেজে আবার সেই সুদর্শন আরিয়ানকে খুঁজে বের করার একটা চেষ্টা করলাম মাত্র। আরিয়ান ভ্রুকুচকে বলল, আমি কি হাড়ি পাতিল নাকি যে আমাকে ঘষে মেজে পরিষ্কার করলে? রিদিতা ফিক করে হেসে ফেলল। মিসেস শায়লা আরিয়ানের চোখে মুখে হাত বুলিয়ে আবেগঘন কণ্ঠে বললেন, সত্যি আমার ছেলেটাকে একদম আগের মতো লাগছে। এতদিন এই রূপ আর বেশভূষা কোথায় ছিল আমার ছেলের? এমন অগোছালো আর রুক্ষ হয়ে থাকতো। আমি আমার আগের আরিয়ানকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছি। ভেতর আর বাহির থেকে সম্পূর্ণ আমার আগের আরিয়ান হয়ে গিয়েছে। এরপর রিদিতার দিকে তাকিয়ে তার হাত দুটো ধরে বললেন, আর এসবের সম্পূর্ণ কৃতিত্ব তোর। তুই না থাকলে কখনোই আমার ছেলেটা আগের মতো হতো না রে। কথা দে মা, তুই সবসময় আমার ছেলেটার পাশে থাকবি, কখনো ওকে ছেড়ে কোথাও যাবে না। রিদিতা মিসেস শায়লার হাত দুটো ধরে আশ্বস্ত করে কোমল কণ্ঠে বলল, কথা দিচ্ছি মামুনি, তোমার ছেলেকে ছেড়ে কোথাও কোনোদিন আমি যাব না। বিকেলের দিকে আরিয়ানের বন্ধুরা সবাই এলো। রুফটপে বসে আড্ডা দিচ্ছিল সবাই। আজকে যেন ভার্সিটি লাইফে সেই পুরনো বন্ধুত্ব আর আড্ডা দেওয়ার মুহূর্তটা ফিরে এসেছে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ তাদের আড্ডা আর হাসাহাসি থামে না। থামবেই বা কী করে? আজকে যে সকলে পরম আনন্দের দিন। তাদের পুরনো আরিয়ান, তাদের প্রিয় বন্ধু আরিয়ান আবার তাদের সাথে সেই পূর্বের মতো মিশে গেছে। এর চেয়ে বড় খুশি আর আনন্দের ব্যাপার আর কি হতে পারে? একসময় রিদিতা ট্রেতে করে চা এবং স্ন্যাক্স নিয়ে এসে রুফটপে প্রবেশ করলো। রিদিতার পরনে মেরুন রঙের গর্জিয়াস একটা গাউন, চুলগুলো আজকে স্ট্রেট করা, তবে দুই পাশে হালকা কার্লি করে কোঁকড়ানো। মুখটা প্রতিবারের মতো অসম্ভব মায়াবী লাগছে। আরিয়ান সেদিকে তাকিয়ে আর দৃষ্টি ফেরাতে পারল না। প্রতিবার কেন যে সে রিদিতার প্রতি এমনভাবে আটকে যায় সেটা সে কিছুতেই বুঝতে পারে না। শান্ত সেটা বুঝতে পেরে আরিয়ানকে হালকা একটু গুঁতো দিয়ে গলা ক্যাকারি দিয়ে বলল, বন্ধুরে, ওকে সারা জীবন দেখতে পারবে, এখন একটু আমাদের দিকেও তাকা। আরিয়ান অপ্রস্তুত হয়ে বসে পড়ল। হারামি বন্ধুগুলো জ্বালায় ওদের সামনে কোনো কিছু করাই যাবে না। পান থেকে চুন খসলেই সেটা নিয়ে মজা করা শুরু করে দেবে। শান্তর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ওদিকে রিদিতা তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। বেচারি আসতে না আসতেই ওকে লজ্জায় ফেলে দিয়েছে। ওর শুভ্র মায়াবী ফর্সা মুখটা পুরো রক্তিম বর্ণ ধারণ করেছে, পুরো একটা লালপরি হয়ে যাচ্ছে যেন। আরিয়ান সেটাও খুব সূক্ষ্মভাবেই খেয়াল করলো। মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল তার। রিদিতা লজ্জা পেয়ে চলে যেতে নিলেই ঈশিতা ওর হাত ধরে ফেলল, বলল, কোথায় যাচ্ছ তুমি? বসো এখানে।
রিদিতা তাকিয়ে দেখলো আরিয়ানের পাশের একটা সিট খালি হয়ে আছে, কিন্তু ও আসার পরে দেখেছিল সিটটাতে শান্ত বসেছিল। ওকে আরিয়ানের পাশে বসতে দেওয়ার জন্যই মনে হয় উঠে গেছে শান্ত। এতে রিদিতা লজ্জা পেলেও মনে মনে বেশ খুশি হলো। শান্ত সেটা বুঝতে পেরে রিদিতাকে উদ্দেশ্য করে বলল, হয়েছে হয়েছে, এত লজ্জা পেতে হবে না। কিছুদিন পর তো আমাদের ভাবি হয়ে যাবে, তখন তো আর এত মস্করা করতে পারবো না। এখন না হয় বন্ধু হিসেবে মস্করা করে নেই একটু। হঠাৎ আরিয়ান বলে উঠল, তাহলে আমিও তোকে আর ঈশিতাকে বন্ধু হিসেবে নিয়ে একটু মজা করে নেই। কয়দিন পর তো ঈশিতা আমাদের ভাবি হয়ে যাবে, তখন তো আর মস্করা করতে পারবো না। আরিয়ানের কথায় চুপসে গেল শান্ত। এই ব্যাটা আবারও ওকে গোল খাইয়ে দিল। ঈশিতাও লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। আড়ালে আড়ালে শান্তকে চুপ থাকতে চোখ রাঙানিও দিল। এদিকে সবাই আবারও হাসতে লাগলো। ওদের অবস্থা থেকে সবাই ইচ্ছা মতো মজা নিচ্ছে। এদিকে রিদিতার হাতের চা খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, সাথে হালকা স্ন্যাক্স। এতে যেন অমৃত লাগছে। রিদিতাও এখন ওদের সাথে পুরোপুরি বন্ধু হয়ে গেছে, তাই আরিয়ান আর ওদের সাথে জমিয়ে আড্ডা দিচ্ছে। রেহান উচ্ছ্বসিত কণ্ঠে বলল, যাক, আবারও আমাদের পুরনো আরিয়ানকে ফিরে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। কি বলিস তোরা? সবাই হৈ হৈ করে রেহানের কথা সম্মতি জানালো। শাকিল বলে উঠল, তা মামা, ট্রিট দিচ্ছিস কবে? এবার কিন্তু সব ট্রিট একসাথে নিব বলে দিলাম। আরিয়ান ভ্রুকুচকে বলল, সব ট্রিট বলতে কি বোঝাতে চাচ্ছিস? এই যে তুই আগের লুকে ফিরে এলি, প্রেম করে ফেলবি, 2 দিন পর বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাবি, এসবের জন্য সব ট্রিট একসাথে দিতে হবে না? আমার ট্রিটের কথা বাদ দে। তুই যে রিঙ্কির সাথে গোপনে গোপনে চক্কর চালাচ্ছিস সেসব কিন্তু আমি ভালো করেই জানি। তোদের প্রেম আর বিয়ের ট্রিটটা কবে দিবি আগে সেটা বল। সবাই দুম করে শাকিলের দিকে তাকালো। বেচারা ভ্যাবাচাকাকে একদম গো বেচারার ভান ধরে বসে আছে। আরিয়ান যে হাটে এভাবে হাড়ি ভেঙে দেবে সেটা সে ভাবতেও পারেনি। অন্যদিকে রিঙ্কি ফোনের অজুহাতে লজ্জা এড়াতে ছাদের অন্য পাশে চলে গেছে। শাকিলের অবস্থা দেখে রিদিতার বেশ হাসি পেল। আবার আরিয়ানকে বন্ধুদের সাথে এভাবে খোলা মনে আড্ডা দিতে দেখে মনে মনে বেশ স্বস্তিও পেল। শান্ত টিপ্পনি কেটে বলে উঠল, আচ্ছা, তলে তলে এই চক্কর চলে তোদের? এবার দেখ তোদের কিভাবে জ্বালাতন শুরু করি। আমার আর ঈশিতার সময় কম জ্বালাসনি তোরা। রেহান শান্তর কথায় তাল মিলিয়ে বলল, ঠিক বলেছিস শান্ত, আমাকে আর শ্রাবণীকেও কম জ্বালায়নি এরা। এবার এদের সাথে সাথে যে কয়টা প্রেম করে ধরা খাবে সব কয়টাকে উচিত শিক্ষা দিতে হবে। শাকিল অসহায়ের মতো বলল, বন্ধুর প্রতি এভাবে বদলা নিবি তোরা? নিব না মানে? আলবত নিব। শান্ত ভিলেন মার্কা একটা হাসি দিল। এরপর আরিয়ানকে প্রশ্ন করলো, কিন্তু তুই ঘরে বসে ওদের সম্পর্কে কিভাবে জানলি রে? আরিয়ান বেশ ভাবসাব নিয়ে বলল, এই আরিয়ানের কাছে কোনো খবরই গোপন থাকে না। আগেও তোদের মধ্যে কি কি চক্কর চলতো সব জানতাম, এখনো সবই জানি। তন্ময় এবার বলে উঠল, তুই আবার ভার্সিটিতে জয়েন কর আরিয়ান, এখনো সময় শেষ হয়ে যায়নি। কয়েক মাসের ব্যবধানে অনেকটা পিছিয়ে গেছিস ঠিক আছে, কিন্তু আবারও কামব্যাক করে তুই তোর স্টাডি লাইফ স্টার্ট করতে পারবি। আর তোর প্রতি প্রফেসর যেসব মিথ্যা অভিযোগ এনেছিল সেটার প্রীতম আর ওর বাবার প্ল্যান ছিল। পরবর্তীতে সব কথা ফাঁস হয়ে গেছে। ওই প্রফেসরকে তখনই সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু ওই বেটার প্রীতম ফ্যামিলি সহ দেশ ছেড়ে পালিয়েছে বলে ওকে আর ধরা হলো না। কিন্তু কতদিন আর বিদেশে লুকিয়ে থাকবেই? একদিন না একদিন তো দেশে আসতেই হবে। সেই দিন বেটাকে জন্মের শিক্ষা দিয়ে দিব আমরা। তাছাড়া রাইসার ওই ফ্রুট মেয়েটার ব্যাপারেও সবাই অনেক আগেই সব কিছু জেনে গিয়েছিল, তাই তোর দিকে আঙ্গুল তোলার সাহস কারো হবে না। প্রীতমের সাথে সাথে যদি রাইসাটাকেও খুঁজে পেতাম তাহলে দুইটাকে উচিত শিক্ষা দিয়ে দিতাম। এখন তুই এই সব কিছু ভুলে আবার ভার্সিটিতে যাওয়া শুরু কর আরিয়ান। সবাই তন্ময়ের কথায় সম্মতি জানালো। আরিয়ান মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। তার আগে রিদিতা বলে উঠল, আরিয়ান আগামীকাল থেকেই ভার্সিটি যাওয়া শুরু করবে। সবাই রিদিতার কথা শুনে অবাক হয়ে গেল, সেই সাথে প্রচণ্ড খুশিও হলো। রিদিতা বলে দিয়েছে মানে আরিয়ানকে সেটা অবশ্যই পালন করতে হবে। রিদিতার কথা অগ্রাহ্য করবে এমন মানুষ আরিয়ান নয়। আরিয়ান আর রিদিতা এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন চোখে চোখে হাজারো কথা বিনিময় করছে তারা দুজন। এরপরে সবাই রিদিতাকে অনুরোধ করলো একটা গান গাওয়ার জন্য। আরিয়ানের কণ্ঠে গান সবাই বহুবার শুনেছে, এবার রিদিতার মুখ থেকে শুনতে চায়।
আরিয়ান নিজেও সেখানে একমত। রিদিতা সবার অনুরোধ রক্ষা করতে আরিয়ানকে উৎসর্গ করে খালি গলায় একটা গান গাইল। তাতে গিটারের শব্দ যোগ করলো আরিয়ান। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটু চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। অপূর্ব গানের গলা রিদিতার। বাংলাদেশে আসার পর অসংখ্য প্রেম বিরহের বাংলা গান শিখেছে সে, তার মধ্যে এটি তার অন্যতম প্রিয়। আরিয়ান সম্মোহিনী দৃষ্টিতে রিদিতার পানে তাকিয়ে থেকে তার গান শ্রবণ করতে করতে গিটারের তাল আপনা আপনি বন্ধ করে দিল। রিদিতার গানের প্রতিটি লাইন যেন আরিয়ানের কানে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে। তার হৃদয়ে মস্তিষ্কে মনে আঘাত করছে বারংবার। কি আছে এই মেয়েটার গানের সুরে? এবার রিদিতার কণ্ঠের প্রেমে পড়ে গেছে আরিয়ান। অবশ্য রিদিতা ছোটবেলা থেকেই খুব ভালো গান গাইতে পারত। পিয়ানো বাজাতে খুবই দক্ষ সে। ছোটবেলায় আরিয়ানোকে পিয়ানো বাজানো শেখাতো। সকলের করতালি আর প্রশংসার আওয়াজে ধ্যান ভাঙল আরিয়ানের। সবাই রিদিতার কণ্ঠের ভূয়সী প্রশংসা করতে লাগলো। আবারও আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল সবাই। আরিয়ান, তুই এতদিন কথা বলতে জেনেও কেন আমাদের সাথে কথা বললি না? জানিস তোর মুখ থেকে একটা শব্দ শোনার জন্য আমরা কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করছিলাম। হঠাৎ রেহান অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, আর আমরাও কত কষ্ট পেয়েছি জানিস। 6টা মাস অপেক্ষা করছি তো সুস্থ হয়ে ওঠার। কবে তুই আমাদেরকে চিনতে পেরে বুকে জড়িয়ে নিবি আর আমাদের সাথে আবার সেই পুরনো আরিয়ান হয়ে যাবে। শান্ত আবেগী কণ্ঠে বলল, আর জানো, এতদিন পরে আজকে তুমি আমাদের সাথে মন খুলে কথা বলছো। এটা যে আমাদের কত ভালো লাগছে তোমাকে বলে বুঝাতে পারবো না। শ্রাবণী খুশি হয়ে বলল। একে একে বাকি বন্ধুরাও এসব কথা বললে চলল। আরিয়ান শুধু সব শুনে যাচ্ছে আর মুচকি হাসছে। তারপর শান্ত কণ্ঠে বলল, আরে আরে রিল্যাক্স, এত ইমোশনাল আর সেন্টি হলে আমি তো আবার কোমায় চলে যাব। এবার কোমায় চলে গেলে তোকে লাথি মেরে কোমা থেকে উঠাবো। শালা নিজে আরামে ঘুমিয়ে থেকে আমাদের কষ্ট দিবি, তাই না? আচ্ছা উঠাস, এখন দয়া করে শান্ত হ। এভাবে উত্তেজিত হলে তোদের প্রত্যেকটার তো বিপি হাই হয়ে যাবে। হঠাৎ শাকিল বলে উঠল, দেখ মামা, শান্ত আর রেহানার সেটিং হয়ে গেছে, কিন্তু বিয়ে কবে করবে সেটা জানি না। আমার নিজেরও কোনো ঠিক নেই কবে বিয়ে করি। এবার সবার আগে তোর বিয়েটা কবে খাবো সেটা বল। উপস্থিত সকলে একটু বিষম খেয়ে গেল যেন। এমন সময় এমন একটা কথা কেউই প্রত্যাশা করেনি বোধহয়। আরিয়ান আর রিদিতা লজ্জা পেলেও বাকিরা মুখ টিপে টিপে হাসছে। তুই বললে আমরা এখনই পাত্রী দেখা শুরু করতে পারি। শাকিল আরিয়ানকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল। এদিকে শ্রাবণী টিপ্পুনি কেটে বলল, ঘরে এত সুন্দর একজন থাকতে তুই বাইরে আর কার সাথে কথা বলছিস রে গাধা? শাকিল শ্রাবণীর কথা বুঝতে না পারলে শান্ত তার মাথায় থাপ্পড় মেরে বলে উঠল, তুই এখনো কিছু বুঝিস না গাধা। তখন শুরুর দিকে আমি রিদিতাকে উদ্দেশ্য করে কি কথা বলেছিলাম তার মানে বুঝতে পারিসনি। শাকিল প্রথমে মাথা চুলকাতে থাকলেও পরবর্তীতে যখন শান্তর ইশারায় সবটা বুঝতে পারল তখন সে থেকে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে রিদিতা অস্বস্তি আর লজ্জায় কুঁকড়ে যাচ্ছে। ঈশিতা ওর অস্বস্তির কারণ বুঝতে পেরে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, চুপ কর তোরা, এসব কথা বলে তোরা আমাদের সুইট কিউট গুলুমুলু হবু বাবুটাকে একদম লজ্জা দিবি না বলে দিলাম। সবাই মুখ গোল করে সুর করে বলে উঠল। ও হঠাৎ তন্ময় বলে উঠল, তুই তো ভারী কিপন আরিয়ান। আরিয়ান অবাক কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? হবু ভাবি আমাদের জন্য এত সুন্দর করে চা আর স্ন্যাক্স বানিয়ে আনলো আর তুই সেটার কোনো প্রশংসাই করলি না, এটা হলো? আরিয়ান মুচকি এসে রিদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে মুগ্ধভাবে তাকিয়ে বলল, জাস্ট অসাধারণ। আরিয়ান কি রিদিতার চা স্ন্যাক্সের প্রশংসা করলো নাকি রিদিতার রূপের প্রশংসা করলো সেটা কেউ বুঝতেই পারল না। তবে রিদিতা ঠিকই বুঝতে পারলো আরিয়ান তার রূপ এবং গুণ দুটোরই প্রশংসা করেছে। তাই রিদিতা খুব সুন্দর একটা হাসি দিল।
আর সেই হাসি মন কেড়ে নিল আরিয়ানের। হৃদিতার বাম কালে টোলটা এবং ডান ঠোঁটের নিচে তিলটা, লালচে তিলটা গভীরভাবে পর্যবেক্ষণ করলো সে। মুগ্ধ দৃষ্টিতে কয়েক মুহূর্ত তাকিয়ে থাকলো সেদিকে। আরিয়ান বিমোহিত কণ্ঠে বলল, এবার আমি আমার হৃদিকে স্যাক্রিফাইস করে একটি গান গাইব। গানের প্রতিটা লাইন, সুরের মাধুর্য, অনুভূতির সাগরে ঢেউ খেলানো প্রতিটা শব্দ, অক্ষর, পংক্তি তাকে উৎসর্গ করে গাইব। বলেই হাতের গিটারটায় পুনরায় টুংটাং আওয়াজ তুলে মুহূর্তে গানের সাথে সাথে সুরের লহরী রচনা করলো সে। এরপর উঠে দাঁড়িয়ে হৃদিতার চারপাশে ঘুরে ঘুরে তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে গান গাইতে লাগলো সে। হৃদিতাও একই দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। টালমাটাল মনটা কিছু তোমায় বলতে চাই, বেসামাল ভাবনাগুলো তোমায় ছুতে চাই। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। না লেখা চিঠিগুলো মন পাহারায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। রাত দিন চেনা তুমি ছিলে অচেনা, অন্তহীন মনে হতো কত মিষ্টি যন্ত্রণা, সেই ব্যথা উঠল সেরে চোখেরই চাওয়ায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। কতদিন ভেবেছি শুধু দেখবো যে তোমায়, ক্লান্তহীন তুমি ছিলে আমার কল্পনায়, সেই ছবি উঠল ভেসে চোখেরই পাতায়। আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধুই চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়, আমি শুধু চেয়েছি তোমায়। আরিয়ানের অনন্য অসাধারণ গান এবং সুরের লহমায় বিমুগ্ধ ও বিমোহিত হয়ে গেল সবাই। বিশেষ করে হৃদিতা যেন আর নিজের মধ্যে নেই। সে হারিয়ে গেছে আরিয়ানের সাথে সম্পূর্ণ অন্য এক জগতে, যেখানে শুধু সে, আরিয়ান আর তাদের অপরিসীম ভালোবাসা বিদ্যমান। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তীব্র থেকে তীব্রতর হৃদস্পন্দন নিয়ে হৃদিতা আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান সেদিকে কয়েক পলক তাকিয়ে দেখে মুচকি এসে হৃদিতার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পুরে নিল। গধূলির পরন্ত সূর্যের আলো ছেয়ে গেলে হৃদিতা আর আরিয়ানের ওপর তারা যেন সাক্ষী হয়ে রইল নীরবে নিভৃতে ভালোবেসে যাওয়া দুটি মনের। আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্টের বিষয়টা নিয়ে মিসেস আনিকা রায়হান অনেক চিন্তিত হয়ে আছেন। কিছুক্ষণ আগে মিসেস সায়লা এবং রেজা চৌধুরী এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে পরামর্শ চাইলেন। প্রথমে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে মিস্টার রায়হান শাহরিয়ারের সাথে কথা বলে ঠিক করলেন আপাতত আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট এবং পরবর্তীতে বিয়ে হলেও হৃদিতাকে তার স্টাডি কমপ্লিট করার জন্য আবার কানাডায় ব্যাক করতে হবে, এমনকি ডাক্তারি ডিগ্রিও নিতে হবে। পরবর্তীতে সে চাইলে বাংলাদেশেও ডাক্তারি জব কন্টিনিউ করতে পারবে। এই কথা মিসেস শায়লা ও রেজা চৌধুরীকে জানিয়ে দিলেন। এই শর্তে রাজি থাকলে তিনি আরিয়ান আর হৃদিতার বিয়েটা মেনে নিতে পারবেন। অনেক ভাবনা চিন্তা করে মিসেস শায়লা আর রেজা চৌধুরীও সম্মতি জানালেন তার শর্তে। তবুও আনিকা রায়হানের টেনশন কমল না। আদনানকে কি করে এই কথাটা বলবেন তিনি? এই কথাটা একটাবার কানে গেলে আদনান যে কি করতে পারে সেটা তার ধারণারও বাইরে। তার একসময় কোনো না কোনোভাবে সে তো জানতে পারবেই। তখন যদি আরিয়ান আর হৃদিতার মধ্যে কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে, এসব নানা কথা ভেবে ঘরময় অস্থির পায়চারি করছেন তিনি। এমন সময় তার স্বামী মিস্টার রায়হান শাহরিয়ার রুমে আসলেন। তার স্ত্রীকে এভাবে অস্থিরভাবে পায়চারি করতে দেখে তিনি চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আনিকা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আনিকা রায়হান পায়চারি থামিয়ে অস্থির কণ্ঠে বললেন, আরিয়ান আর হৃদিতার বিষয়টা আদনানকে কি করে বলবো আমি? আমার ছেলেটা তো একবারে পাগল হয়ে যাবে। ওর ভেঙে পড়া আর কষ্ট আমি চোখে দেখতে পারবো না। আর ও যদি রেগে যায়, রেগে গিয়ে কিছু করে, হৃদিতার কোনো ক্ষতি করার চেষ্টা করে, তখন? রায়হান শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি আমার ছেলেকে চিনি আনিকা। ও যতই এরোগেন্ট স্বভাবের হোক না কেন, কারো ক্ষতি কখনো চাইতে পারবে না। ও যদি জানতে পারে আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলে ওদের সম্পর্ক ভাঙার কোনো চেষ্টা করবে না, এটা আমার শিওর। কিন্তু আমার ছেলেটা তো অনেক কষ্ট পাবে। সেই ছোট্টবেলা থেকে হৃদিতাকে কত ভালোবাসে, তা তুমি আর আমি দুজনেই ভালো করে জানি। তুমিও তো হৃদিতাকে আমাদের পুত্রবধূ মানাবে বলেছিলে। আমিও তো ভেবেছিলাম বড় হলে ওকে বউ করে আনবো। কিন্তু এখন কি হলো? আরিয়ান আর হৃদিতার ভালো চাইতে গিয়ে নিজের ছেলেটাকেই না আবার কষ্টের সাগরে ডুবিয়ে ফেলি। দেখো আনিকা, সব সময় সব চাওয়া পূরণ হয় না। বলে যেও না হৃদিতা ছোট থাকতেই আর আরিয়ানের বিয়ে রেজা চৌধুরী আর মরহুমা আয়েশা চৌধুরী ফিক্সড করে রেখেছিলেন।
সেখানে আমরা ওর খুব কাছের মানুষ হলেও ওর বাবা মায়ের ইচ্ছাই এখানে প্রাধান্য পাওয়া উচিত। তাছাড়া মনের উপর কারো জোর চলে না। ইদিতা আরিয়ানকে আর আরিয়ান ইদিতাকে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। ইদিতাকে আমাদের পুত্রবধূ বানাতে চাইলে ও হয়তো দায়বদ্ধতার খাতিরে আদনানকে বিয়ে করে নেবে। আমাদের হাসি খুশি কথা ভেবে হয়তো সংসারও করবে, কারণ ছোটবেলা থেকে ওকে আমরা নিজেদের মেয়ের মতো করে মানুষ করেছি। কিন্তু মন থেকে যদি ও আদনানকে না চায়, ভালো না বাসে, তাহলে কি ও আর আদনান কেউই সুখী হতে পারবে বলো? তখন আমরা ওদের অসুখী থাকতে দেখে নিজেরাও সুখে থাকতে পারবো না। এর চেয়ে এখন মিসেস সাইলা খান আর ডক্টর রেজা চৌধুরী যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটাই বেটার বলে আমি মনে করি। মিসেস আনিকা রায়হান খাটে ধপ করে বসে পড়লেন। সব যুক্তি তিনি বুঝতে পারছেন, কিন্তু তার মন যে মানতে পারছে না। শতক আদনান তার নিজের ছেলে, তার কষ্ট তিনি দেখবেন কি করে? আমি একটা কথা বলি আনিকা, আরিয়ান আর ইদিতার এঙ্গেজমেন্ট হওয়ার পরেই আমরা বাংলাদেশে যাই। তখন ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে দেখে আদনান হয়তো আর কিছু করবে না। তুমি শুধু সবকিছু ঠিক হওয়া নিয়েই পড়ে থাকো, ছেলেটার কথা একটা বারও ভাবছো না। দেখো আনিকা, সৃষ্টিকর্তা যার জন্য যাকে ঠিক করে রেখেছেন তার সাথেই তার মিলন হয়। উনি হয়তো আরিয়ান আর ইদিকাকে জুটি করে তৈরি করে রেখেছিলেন, আর আদনানের জন্যও হয়তো অন্য কাউকে ঠিক করে রেখেছেন। সময় হলে আদনান ওর জন্য তৈরি হওয়া মানুষটিকে অবশ্যই খুঁজে পাবে। আদনান এখন সাময়িক দুঃখ পেলেও পরবর্তীতে দীর্ঘস্থানীয় দুঃখ এড়ানোর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনিকা, তুমি একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো প্লিজ। মিসেস আনিকা রায়হান চলচল চোখ জোড়া নিয়ে স্বামীর বুকে মাথা রাখলেন। মিস্টার রায়হান শাহরিয়ারও পরম মমতায় তার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিতে লাগলেন। মিস্টার রায়হান শাহরিয়ার প্ল্যান করে রেখেছেন এঙ্গেজমেন্টের শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তারা তিনজন খান মেনশনে যাবেন, যাতে করে এঙ্গেজমেন্টের সময় আদনান কোনোরও বাধা সৃষ্টি করতে না পারে। যথারীতি তিনি মিসেস সাইলা খানকে সেটা ফোন করে জানিয়েও দিলেন। তবে আদনানের সত্যিটা এড়ানোর জন্য যে তারা দেরি করে যাবেন সেটা তিনি বললেন না। মিসেস সাইলা খান প্রথমে আপত্তি করলেও পরে মিস্টার রায়হান শাহরিয়ারের কথা মেনে নিলেন। সময়টা তখন বর্ষার মাঝামাঝি। একটানা মুষলধারে বৃষ্টি আর মেঘেদের গুরুম গুরুম আওয়াজে প্রকৃতি জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা এবং নিস্তব্ধতা ছড়িয়ে থাকে। রোদ্দুরে ছিটে ফোটা অব্দি নেই, অথচ মেঘলা আকাশ, শীতল বাতাস আর মেঘেদের উড়ে চলা হৃদিতার ভীষণ প্রিয়। সে প্রতিদিন বিকেলবেলা ছাদে গিয়ে এই বিষণ্ণ আবহাওয়া উপভোগ করে আসে। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। পরম উল্লাসে ঋণিঝিনি পায়ে বৃষ্টি বিলাস করতে থাকা হৃদিতাকে দূর থেকে একজোড়া তীক্ষ্ণ মায়াবী এবং গোল লাগানো দৃষ্টি অনুসরণ করে, অথচ সেটা হৃদিতার অজানায় থাকে সবসময়। টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশ জুড়ে সোনালি রোদ্দুর উঠেছে, ঝলমলিয়ে উঠেছে প্রকৃতি। একঘেয়ে বৃষ্টির পর এই সোনালি রোদ্দুর যেন বরফের মাঝে এক চিলটে আলোর রেখা। সারাদিন হৃদিতা মিসেস সাইলার সাথে কাটিয়ে দিয়েছে। গত 2 দিন হলো আরিয়ান পুনরায় ভার্সিটিতে যাওয়া আরম্ভ করেছে। আবারও পুরনো পড়াশোনা, লাইফস্টাইল ফিরে পেয়েছে সে। সেসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বাকিটা সময় হৃদিতা আর পরিবারের সাথে কাটায় সে। কিন্তু হৃদিতার কোনো একটা বিষয়ে মন খারাপ হয়ে যায় বারবার। আরিয়ানের সাথে তার এঙ্গেজমেন্ট এবং বিয়ে যদি হয়ে যায়, তবুও সে নিশ্চিত তাকে আবার কানাডায় যেতে হবে। অন্তত খালামণির কথা শুনে সে এটাই বুঝতে পেরেছে। মিসেস সাইলা রেজা চৌধুরীর কথা ফেলে না দিতে পারলেও তার খালামণি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে কানাডায় গিয়ে তার স্টাডি কমপ্লিট করতে হবে। তার মাকে দেওয়া তার খালামণির শেষ কথা। হৃদিতাকে তার বাবার মতোই ডাক্তার বানানোর কথা তার খালামণি হৃদিতাকে দিয়ে পূরণ করেই ছাড়বে। আবারও তার আরিয়ানের সাথে দীর্ঘ দূরত্বের সৃষ্টি হবে। এটা ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে হৃদিতার। অবশ্য আরিয়ান এসব সম্পর্কে এখন কিছুই জানে না। এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা জানতে পারলে সে তো হৃদিতাকে জড়িয়ে নিয়ে রীতিমতো খুশিতে লাফাবে। অবশ্য হৃদিতাই সবাইকে আরিয়ানকে এই বিষয়ে জানাতে না করেছে। সে আরিয়ানকে এঙ্গেজমেন্টের দিন সারপ্রাইজ দিতে চায়, কিন্তু আরিয়ান যখন ওর চলে যাওয়ার ব্যাপারে জানবে তখন নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে ছেলেটা। তাকে কিছুতেই যেতে দিতে চাইবে না। তার নিজেরও যে ভীষণ কষ্ট হবে, সেও তো এভাবে চলে যেতে পারবে না। হৃদিতার নিজেকে নিয়ে কোনো ভয় নেই, সে নিজেকে ভীষণ কষ্ট করে হলেও সামলে নিতে পারবে। কিন্তু আরিয়ান, সে কিভাবে নিজেকে সামলাবে? আবারও যদি তার জীবনটা আগের মতো এলোমেলো হয়ে যায়,
ভাবতেই বুকের ভেতরটা ধক করে উঠল হৃদিতার। তবে হৃদিতার এতটুকু ফর্সা আছে, সে আরিয়ানের বউ হয়ে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে। অন্তত তার প্রিয় মানুষটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। কেউ তাদের এই বন্ধন ছিন্ন করে আলাদা করতে পারবে না। আর তাছাড়া এই বিচ্ছেদ সাময়িক হবে, এরপরে পুরোটা জীবন তো সে আরিয়ানের হাতে হাত রেখে পথ চলবে। এই আশায় বুকটা ভরে ওঠে তার। কিছু পেতে হলে কিছু ত্যাগ দিতে হয়, এটাই তো দুনিয়ার নিয়ম। এই ত্যাগের মধ্যেই হয়তো দুজনের ভালো নিহিত রয়েছে। পরন্ত বিকেলে রুমে এসে বিছানার দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেল হৃদিতা। পুরো বিছানা জুড়ে নেভি ব্লু রঙের শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট ও ব্লাউজ, নেভি ব্লু রঙের পাথরের দামি জুয়েলারি, বেলি ফুলের গাজরা এবং অন্যান্য আনুষাঙ্গিক প্রসাধনী সাজিয়ে রাখা হয়েছে। হৃদিতা অবাক হয়ে সবটা দেখে ভাবতে লাগলো, এসব তার রুমে কি করে এলো? সে তো কখনো শাড়ি কিংবা এমন জুয়েলারি এবং প্রসাধনী ব্যবহার করেনি। তার রুমে এসব কে রেখে গেল? এসব ভাবতে ভাবতে জিনিসগুলো ধরে একে একে নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎই শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট খুঁজে পেল হৃদিতা। সেখানে গুটি গুটি অক্ষরে স্পষ্ট বাংলায় লেখা, আমার দেওয়া তোমাকে দ্বিতীয় উপহার এগুলো। বঙ্গ ললনাকে বঙ্গ ললনার রূপে সজ্জিত হয়ে দেখার জন্য হৃদয়টা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। জানি তুমি এসবে অভ্যস্ত নও, তাই তোমার কাছে অস্বস্তিদায়ক লাগতে পারে। তবে আমার প্রত্যাশা তুমি আমার উপহারগুলো সাদরে গ্রহণ করে আমার ব্যাকুল হৃদয়ের ইচ্ছেটা পূরণ করবে। তোমাকে নতুন রূপে সজ্জিত হয়ে দেখার অপেক্ষায় রইলাম, আরিয়ান। চিরকুটটা পরে হৃদিতা ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি খেলে গেল। সে শাড়ি এবং জুয়েলারিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। প্রিয় পুরুষের দেওয়া দ্বিতীয় উপহার এগুলো, সে গ্রহণ না করে কি করে পারে? খান মেনশনের সামনে বাইক নিয়ে প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে রয়েছে আরিয়ান। বারবার ঘড়ি থেকে অপেক্ষার প্রহর গুনছে সে। আজ তাকে দেখতে ভীষণ সুদর্শন এবং অন্যরকম লাগছে। নেভি ব্লু রঙের পাঞ্জাবি পায়জামা এবং সেই সাথে স্পাইক করা সিল্কি চুল, মুখের ফ্রেম করা চাপদারি, হাতে ধূসর রঙের রিস্ট ওয়াচে এক কথায় অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। তার রেডি হতে বড়জোর আধা ঘন্টা লেগেছে। আরও আধা ঘন্টা সে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা হতে চলল, অথচ হৃদিতার কোনো খবর নেই। এভাবে সময় ফুরাতে ফুরাতে একসময় মৃদু বিরক্তির নিঃশ্বাস ছাড়তেই তার চোখ আটকে গেল খান মেনশনের বিশাল আকৃতির সিঁড়ির ধাপগুলোর দিকে। নজর করা সৌন্দর্য নিয়ে নেভি ব্লু রঙের শাড়ি পরিহিত অবস্থায় ধীর গতিতে এগিয়ে আসছে হৃদিতা। তাকে 2 পাশ থেকে ধরে নিয়ে আসছে ঈশিতা আর শ্রাবণী। আরিয়ানের চোখ জোড়া কেবল হৃদিতার দিকেই আটকে আছে। চোখের পলক ফেলতে যেন ভুলে গেছে সে। হার্টবিট এত জোরে বেজে চলেছে যে এখন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। নেভি ব্লু শাড়ির সাথে কোকড়ানো বাদামি চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া, পেছন দিকে সম্ভবত বেলি ফুলের গাজরাটা লাগানো। ফর্সা আর মায়াবী মুখটাতে প্রসাধনীর ছোঁয়া পড়েছে, এটা দ্বিগুণ উজ্জ্বলতায় চকচক করছে। ডাগর ডাগর মায়াবী চোখগুলোতে কাজলের প্রলেপ পড়ে সেগুলো অত্যন্ত মোহনীয় ও আকর্ষণীয় হয়ে উঠেছে। ঘন কালো পাপড়ি জোড়া মাস্কারার প্রলেপে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে। বিস্তৃত পাতলা গোলাপি ঠোঁট জোড়া আর রক্তিম হয়ে ভেসে উঠেছে। সাথে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, কানে গলায় ও হাতে অদ্ভুত সৌন্দর্য আর অহংকার নিয়ে ফুটে রয়েছে। নাকের বাঁ পাশে ডায়মন্ডের ছোট্ট একটা নাকফুল নজর কাড়াভাবে বিদ্যমান। হৃদিতার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি আর তার ধীর গতিতে চলার ধরন দেখে জ্ঞান হারানোর উপক্রম হলো আরিয়ানের। সে কখনো জান্নাতের হুড়পড়ি দেখেনি, তবে তার মনে হচ্ছে জান্নাতের হুড়পড়ির চেয়েও সুন্দরী তার হৃদি, শতগুণ হাজার গুণ সুন্দরী। প্রেমিক পুরুষের অবাধ্য মন আবারও নতুন করে হৃদিতার প্রতি নতুনভাবে প্রেমে পড়ল। মুখের সামনে তুড়ি বাজতেই আরিয়ানের ঘোর ভাঙল যেন। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতেই ঈশিতা পাশ থেকে বলে উঠল, হে নিন আপনার হৃদয়ের রানীকে। কানাডিয়ান ললনা থেকে একদম বঙ্গ ললনা বানিয়ে দিলাম আমরা। শ্রাবণী বলে উঠল, আমরা তো চিন্তায় আছি তোমার না আবার হার্ট অ্যাটাক এসে যায়। যদিও সে এমনিতেই অসামান্য সুন্দরী, তবুও এমনভাবে আমরা তোমার হৃদয় হরণীকে সাজিয়েছি, তাতে তো হার্টবিট তোমার মিস হওয়ারই কথা। আরিয়ান হেসে বলে উঠল, বাহ, তোমরা তো আমাকে একদম মার্ডার করার প্ল্যানিং করে নেমেছো দেখেছি। ঈশিতা বলল, তার বলতে এখন বলুন আপনার মায়াবতীকে কেমন লাগছে? কতবার ক্রাশ খেয়েছেন তার উপর? আরিয়া হৃদিতার দিকে নেশাযুক্ত ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করে মাদকতাময় কণ্ঠে বলল, অপূর্ব সুন্দরী লাগছে আমার হৃদয় হরণী মায়াবতীকে।
কোনো শব্দে কোন ভাষায় সেটা বর্ণনা করা সম্ভব নয়। তার উপর বহুবার, হাজারবার, অগণিতবার ক্রাশ খেয়েছি আমি। অদূর ভবিষ্যতে আরও যে কতবার ক্রাশ খাবো সেটা গুণে হিসাব করা যাবে না। আরিয়ানের কথায় লজ্জায় রক্তিম হলো হৃদিতা। ঠোঁটে খেলে গেল লজ্জার হাসি। অপরদিকে ঈশিতা শ্রাবণী মুখ টিপে টিপে হাসতে লাগলো। আরিয়ান আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে হৃদিতার হাত ধরে তাকে বাইকের পেছনে উঠিয়ে দিল। পরে নিজেও হেলমেট পরে বাইকের সামনে বসে পড়ল। ঈশিতা শ্রাবণী নিজেদের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে তাদেরকে অল দ্য বেস্ট জানালো। আরিয়ান ছোট্ট করে হৃদিতাকে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।